আসসালামু আলাইকুম, শুভ বিকাল। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 2 এর আনুষ্ঠানিক দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। কোর্স আউটলাইন আগের দিন আপনাদের সাথে ডিসকাস করছি এবং এটা আনঅফিশিয়ালি আপনাদের চতুর্থ ক্লাস এবং কার্ডিয়ান ম্যানুফ্যাকচারিং এবং কন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং এর ফ্লোচার্ট এবং এই দুটোর পার্থক্য আগের দিন ডিসকাস হয়ে গেছে, আপনারা এগুলো কমন পাবেন। এবার সরাসরি কম্বিং কাকে বলে একদম সিম্পল ভাবে আমাকে কেউ একজন বলেন। হ্যাঁ, আস্টাম। তো কম্বিং মানে যখন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অথবা কম্বিং অথবা হচ্ছে সিমপ্লেক্স ফাইবারকে শর্ট ফাইবারগুলো সর্টিং করার জন্য এটা ঠিক আছে। তো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টুতে যে কোনো মেশিনের সংজ্ঞা যখন আপনারা বা প্রসেসের সংজ্ঞা করবেন যে কম্বিং প্রসেস অথবা কম্বার অথবা হচ্ছে সিমপ্লেক্স অথবা এই যে সিমপ্লেক্সের ওখানে যেটা হয় আর কি স্পিড ফ্রেম বা রোভিং ফ্রেম অথবা রিং হচ্ছে ফ্রেম অথবা স্পিনিং, এটা সংজ্ঞা কি ওরকম যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবেন যে যেই মেশিন বা যেই প্রসেসের মাধ্যমে এক্স ইনপুট থেকে প্রসেসিং এর মাধ্যমে ওয়াই আউটপুট পাই আমরা, ওইটাকে ওই মেশিন বলে বা ওইটাকে ওই প্রসেস বলে। যেই মেশিনের মাধ্যমে অথবা যেই প্রসেসের মাধ্যমে এক্স ইনপুট থেকে ওয়াই আউটপুট পাই, তাহলে এবার আমাকে কম্বার বা কম্বিং এর সংজ্ঞা বলতে পারবেন? ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ যেই মেশিন থেকে বা যেই প্রসেস থেকে আমরা হচ্ছে স্লাইভার ল্যাব ইনপুট দিয়ে কি আউটপুট পাই? হ্যাঁ, স্লাইভার ল্যাব তো ল্যাব ফরওয়ার্ডে আমরা স্লাইভার ল্যাব পাইছি। এবার এখানে আমরা স্লাইভার ল্যাব দিচ্ছি, দিয়ে আমরা কি পাচ্ছি এখান থেকে? স্লাইভার। এখান থেকে কম স্লাইভার। তো সেই মেশিন বা সেই প্রসেসটা কি বলে? কম্বিং বা কম্বার মেশিন। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ যে মেশিন ব্যবহার করে অথবা যে প্রসেসের মাধ্যমে স্লাইভার ল্যাব থেকে কম স্লাইভার পাচ্ছি তাকে কম্বার মেশিন বলে বা ওই প্রসেসটাকে কম্বিং বলে। কোনো কনফিউশন আছে? আচ্ছা, এগুলো এই একই সূত্র, ওই একই সংজ্ঞা, এটা সিমপ্লেক্সেও ব্যবহার করতে পারবেন, রিং ফ্রেমে ব্যবহার করতে পারবেন, জুট স্পিনিংও ব্যবহার করতে পারবেন, জুট ড্রয়িংও ব্যবহার করতে পারবেন, সেম সংজ্ঞা। ওকে, তাহলে এবার আপনাদের হচ্ছে মানে আপনারা যেটা বললেন সেটা ইংলিশে দেখেন। এখানে দ্য কার্ডেড ম্যাটেরিয়াল স্লাইভার কন্টেইন মানে আগের আমার যে ম্যাটেরিয়ালটা স্লাইভার কার্ডেড ম্যাটেরিয়াল, ওখানে কি কি থাকে? অনেক শর্ট ফাইবার থাকে, নেটস থাকে, কিডি এন্ড লিফ পার্টিকেল থাকে। এগুলো হচ্ছে ওই যে কটনের মানে আবর্জনা। শর্ট ফাইবারস আর এ হিন্ড্রেন্স টু স্পিনিং অফ ফাইনাল কাউন্ট। হিন্ড্রেন্স মানে বাধা। শর্ট ফাইবার হচ্ছে স্পিনিং, যে আমি যদি ফাইনাল পাতলা কাউন্টের সুতা তৈরি করতে চাই সেটা তৈরির জন্য একটা বাধা, যেখানে অনেক নাম্বার the number of fibers in the cross section of yarn is less, যেখানে মানে ফাইনাল ইয়ার্নের ক্ষেত্রে কি করতে হয়, সেখানে ক্রস সেকশন, এই যে একটা ইয়ার্নে ফাইবার কম থাকে, একটা ইয়ার্নের ক্রস সেকশনে ওখানে ফাইবার কম থাকে, যেটা হচ্ছে ফাইনাল কাউন্টের সুতা। তো সেই জন্য ওখানে আমি শর্ট যে ফাইবারগুলো ওগুলো ব্যবহার করতে পারবো না। কার মাথার উপর দিয়ে গেছে এই কথাটা? আচ্ছা, বলবেন মাথার উপর দিয়ে গেলে। যেটা হচ্ছে ফাইনাল কাউন্ট, যেমন ধরেন একটা হচ্ছে 20 কাউন্ট আর একটা হচ্ছে 30 কাউন্ট, এটার ভিতর ফাইনাল কে পাতলা কে? যেহেতু মেট্রিক দিয়ে কি বলে ইংলিশ কাউন্ট লিখছি, এটা নিয়ে কনফিউশন নেই না স্যার, না সমস্যা। এবার এটা হচ্ছে 20 কাউন্টের একটা চিত্র চিন্তা করেন। গুড স্যার, এবার ঠিক আছে। এটা হচ্ছে 30 কাউন্টের সূত্র, মানে 30 কাউন্টের সুতার ছবি। এখানে যেটা বলতেছে যে আমরা পাতলা কাউন্ট, যেটা হচ্ছে 30 কাউন্ট, পাতলা কাউন্টের সুতাতে ফাইবার কম থাকতে হয়। তো এখানে আমি হচ্ছে যে শুধু এই লং যে ফাইবারগুলো, সেই লং ফাইবারগুলো 30 কাউন্টের সুতাতে বলতেছে ফাইবার কম থাকতে হবে। 30 কাউন্টের সুতাটা কিন্তু স্যার সিটিআইডি তো স্যার 30 কাউন্ট আছে।
ওজন স্যার সমান ছিল না 30 কাউন্টের যে সুতাটা এটা স্যার 20 কাউন্টের সমান ওজন ছিল না ওয়েট ছিল না স্যার হ্যাঁ ওজন সমান ঠিক আছে তারপর স্যার 10 এর স্যার 30 কাউন্ট বানাইছে না স্যার স্যার এটা টেনশন দিয়ে স্যার 30 কাউন্ট বানাই ভাই ডাক্তার করে দেন এটা আমার কাছে ঠিক নেই শুনেন আপনার কথা ঠিক আছে ওজন ওজন ঠিক আছে ওটা সমান আছে ওজন ওজন ঠিক আছে যেমন ওজন তো ঠিকই আছে ওজন ঠিক আছে কিন্তু লেন্থে বাড়তেছে না লেনতে বাড়তেছে হ্যাঁ তাহলে স্যার সমানই তো স্যার ওয়েট তো সমান ওয়েট সমান মানে যে সেম ফাইবার আছে তা তো না আচ্ছা না না সরি ওজন সমান সরি হ্যাঁ ওজন সমান তো তাহলে আপনার বুঝতে সমস্যা হচ্ছে কোন জায়গায় স্যার ফাইবার তো সমান থাকার কথা ফাইবার লম্বাতে স্যার ফাইবার তো স্যার আচ্ছা ধরে না তিনটে ফাইবার একেবারে টুইস্ট দিয়ে আচ্ছা স্যার আচ্ছা আবার একটু পিছনে এসে কাউন্টের সংখ্যা বলি ঠিক আছে মানে এখানে দুইটা এই দুইটার ক্ষেত্রেই 1 পাউন্ডের সুতা আছে ঠিক আছে 1 পাউন্ড ওজন দুইটারই 1 পাউন্ড কথা বুঝছেন জি যেটা হচ্ছে 30 কাউন্ট 30 মেট্রিক সেখানে ওই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 30 গুণ 840 গজ এটা ক্যালকুলেটর বের করব মোবাইল চালু চালু আরে অবশ্য মোবাইল বের না করলে হবে 3 8 24 তাহলে 2520 গজ ঠিক আছে 2520 গজ হ্যাঁ প্রিন্স এদিকে মনোযোগ দাও তাহলে 1 পাউন্ড বা হাফ কেজি বা 453 গ্রাম 1 পাউন্ড হ্যাঁ 1 পাউন্ড 30 কাউন্টের 30 ইংলিশ কাউন্টের সুতাতে লেন্থ হবে লেন্থ হবে 2520 গজ আর হচ্ছে যেটা 20 কাউন্ট সেটা 1 পাউন্ড সুতা দৈর্ঘ্য হবে কম 1680 গজ ডিফারেন্স এইটা বুঝছিস তা বুঝিসনি কোনো প্রশ্ন আছে তাহলে কি ওজন সমান হচ্ছে দুইটা সুতা না স্যার ওজন সমান লেন্থ সমান হয় না না একক দৈর্ঘ্যে কি ওজন সমান হচ্ছে না এটা যদি আমি এখন এই যে যেটা 30 কাউন্ট এটাকে আমি যদি এখন 1 গজের দৈর্ঘ্য বের করি 1 ইয়ার তাহলে এই যে 2520 ডিভাইড বাই এটা ধরেন পাউন্ডকে যদি আমি এখন গ্রামে নিই 453 আর যদি এইটাকে আমি কি করি 1680 ডিভাইড বাই 453 তাহলে একক দৈর্ঘ্যে 30 কাউন্ট আর 20 কাউন্টের দৈর্ঘ্য কি সেম ওজন সেম হবে কথা বুঝছিস নাকি ঝামেলা আছে আমি বুঝাই 20 সিঙ্গেল সুতা এই কলমে সমান কাটবি 30 সিঙ্গেল সুতা এই কলমে কাটবি এই 20 সিঙ্গেল সুতা ওজন বেশি হইব আর 30 সিঙ্গেল ওজন কম হবে ওকে ঠিক আছে চলে আমি ওইটাই বলছি আর উনি হচ্ছে কলম দিয়ে বুঝেছে আমি একক দৈর্ঘ্য বলছি উনি বলছে এই কলম ওই যে ওইটাই একক দৈর্ঘ্য আমি সুতার কলম থাকি তো এবং আরেকটা একটা জিনিস আমাদের স্যাররা যখন আমাদের বুঝাইতো আর পরীক্ষার আগের রাতে যখন বন্ধু বুঝাইতো মানে সেমিস্টারের পড়া এক রাতে বন্ধু ক্লিয়ার করে দিত ঠিক আছে আচ্ছা তো এই সেন্টেন্সটার অর্থ ছিল এটাই আর দ্য শর্ট ফাইবার কজ থিক এন্ড আনইভেন প্লেস শর্ট ফাইবারের কারণে ছবিটা ডিলিট মুছে দিছি ছোট ফাইবারের কারণে দেখেন এই জায়গাটাতে একটু মোটা আবার এই জায়গাটা আবার কিন্তু একটা ফাইবার আছে আবার ঠিক এই ছোট ফাইবারের কারণে এই জায়গাটা একটু মোটা হবে তার আশেপাশে যে জায়গায় ওই ফাইবারটা নাই ওই জায়গাটা আবার গ্যাপ থেকে যাবে এখানে আবার গ্যাপ থেকে যাবে থিক এন্ড থিন প্লেস এটা তো একটা প্র্যাকটিক্যাল জিনিস চিত্র দিয়ে যদি নাও বুঝেন কাপড়ে যে জায়গায় দেখবেন গুটি উঠে আছে ওই জায়গায় থিক প্লেস আর কিছু জায়গায় কাপড় দেখবেন ছিদ্র হয়ে যাচ্ছে যেখানে অনেক প্রেসার অনেক প্রেসার হচ্ছে ওটা থিন প্লেসের কারণে একটা সময় পর ওখানে ছিদ্র হয়েছে আর ওই ছিদ্রটা আস্তে আস্তে বড় হয়েছে এখানে আরো অনেক ফ্যাক্টর কাজ করে শুধু ফাইবার জড়িত না এখানে আপনি কি পরিমাণ প্রেসার দিচ্ছেন হ্যাঁ টেনজাইল যে টেনাসিটি টেনজাইল স্ট্রেন্থ ওটার একটা ব্যাপার আছে ওকে এই যে the short fiber cause thick and uneven place in the yarn length and the yarn looks heavy ওই যে বললাম নেপস বা গুটি উঠে আচ্ছা apart from this very short fibers do not contribute anything to yarn strength এই শর্ট ফাইবারের কারণে ওভারঅল ইয়ার্নের শক্তি কিন্তু বাড়ে না কমে যায় শক্তি কমে ওই যে অন্যান্য ডিফেক্ট তৈরি হয় পরে ওই জায়গাটায় হ্যাঁ ইনডাইরেক্টলি শক্তি আরো কমে
Therefore, combing is commonly confined to high grade long staple natural fiber. এই জন্য কম্বিং ইজ কমনলি কনফাইন্ড টু মানে কম্বিং এর সাথে এই যে লং স্টেবল ন্যাচারাল ফাইবার জড়িত, যেখানে লং স্টেবল ফাইবার আছে সেখানে আমি কম্বিং করতে পারবো। যেখানে আমি হচ্ছে ওই বি গ্রেড কটন নিয়ে বা ওয়েস্ট অন্য জায়গায় ওয়েস্টার্নে আমি যদি ওটা কম্বিং করতে চাই ওখানে দিন শেষে আমার কিছুই থাকবে না, পুরোটাই ওয়েস্টার্ন হিসেবে পড়ে যাবে। ওকে, in recent years combing has also been utilized for upgrading the quality of middle staple fiber. তো লং স্টেপল ছাড়াও রিসেন্ট ইয়ারে যেটা হচ্ছে মিডিয়াম স্টেপল, আপনারা হচ্ছে মনে আছে ইয়ার ম্যানুফ্যাকচারিং 1 এ আমি চারটা প্রকারভেদ পড়াইছিলাম কটনের স্টেপল লেন্থে। একটা হচ্ছে শর্ট স্টেপল, একটা হচ্ছে মিডিয়াম স্টেপল, একটা লং স্টেপল, একটা হচ্ছে এক্সট্রা লং স্টেপল। ওটা হচ্ছে একদম ন্যূনতম যে স্টেপল লেন্থের দৈর্ঘ্যগুলো যেটা 0.5 ইঞ্চির কম। হ্যাঁ, ওটা হচ্ছে শর্ট স্টেপল। এটা শর্ট স্টেপল আর 1.5 এর উপরে যেটা আমরা হ্যাঁ, এটা হচ্ছে তারপর 0.5 এর পর এটা হচ্ছে 0.5 টু 1/16, এটা হচ্ছে মিডিয়াম স্টেপল। তারপরে 1/260 মানে 1/18 টু 1/34, এটা ছিল হচ্ছে লং স্টেপল। আর 1/34 এগুলো সব ইঞ্চি, আর এটা হচ্ছে 1/34 ইঞ্চি থেকে বেশি। ওটা হচ্ছে এক্সট্রা লং স্টেপল। হ্যাঁ, কিছু লাগবে কোনটা লাগবে? এটা কি তোমার ফোন নাকি? না স্যার, ওখানে যাবে। এত রেকর্ড চলতেছে, যতক্ষণ লাগে ওয়েট করো 20 মিনিট ওয়েট করো। কম্বিং এর সংজ্ঞা তো বলছি, একটা সংজ্ঞা আপনারা ফলো করলেই হবে। আর কম্বার এখানে 4 প্রকার এবং 4 প্রকারের উদাহরণ সহ আছে এবং এই জিনিসটা গুরুত্বপূর্ণ। 4টা প্রকার কি কি? একটা হচ্ছে রেক্টিলিনিয়ার কম্বার, সার্কুলার, রোটারি আর হ্যাঙ্গিং। তো রেক্টিলিনিয়ার কম্বার কোন জায়গায় ব্যবহার করা হয়? ওয়ার্কস উইথ স্টেশনারি অর অসিলেটিং নিপার্স। স্টেশনারি নিপার, অসিলেটিং নিপার। নিপার হচ্ছে যারা কম্বিং এর সময় ফাইবারকে কামড়ায় ধরে, নিপার হচ্ছে চোয়াল, যেটা হচ্ছে নিপ করে, কামড়ায় ধরে চোয়ালের মতো। এই ওয়ার্কস উইথ স্টেশনারি অর অসিলেটিং নিপার। স্টেশনারি মানে হচ্ছে যে নিপারটা এক জায়গায় স্থির থাকে, আর অসিলেটিং মানে যে নিপারটা দোদুল্যমান অবস্থায় থাকে, অসিলেট করে। and is mainly used for short stable spinning. Short stable spinning বলতে কোন স্পিনিং কে বোঝায়? জুট স্পিনিং না কটন স্পিনিং? জুট। শর্ট স্টেবল কোনটা? জুট না কটন? শর্ট জুট, কটন। জুট হচ্ছে লং স্টেবল। জুট হচ্ছে গাছের কাণ্ড থেকে পাই, আর কটন পাচ্ছি গাছের ইয়ে থেকে, ফলের ভিতর বীজ থেকে, সিড থেকে, কটন আর কয়েল। আচ্ছা, সার্কুলার কম্বার। সার্কুলার কম্বার হচ্ছে ইংলিশ ওরস্টেড প্রসেসে। ইংলিশ ওরস্টেড মানে এটা হচ্ছে ওই যে বেটার যেটা উলের ভিতরেও হাই গ্রেড উল, সেটাকে ওরস্টেড বলে, ইউজড ইন ইংলিশ ওরস্টেড প্রসেস। রোটারি কম্বার, একটা সার্কুলার আর একটা রোটারি। রোটারি কম্বার হচ্ছে স্যাপ স্পানিয়ার্ড, এটা হচ্ছে সিল্ক। সিল্কের স্পেশাল যে একটা মানে স্পেশাল কোয়ালিটির একটা ইয়ার্ড আছে, মানে বেস্ট সিল্ক যেটা, ওটাকে স্যাপ ইয়ার্ড বলে। সেই স্যাপ ইয়ার্ডে রোটারি কম্বার ইউজ হয়। এটা জাস্ট টেবিল হিসেবে মুখস্থ পারপাসে আপনাদের জানা লাগবে। আর হ্যাকলিং মেশিন, এটা ইউজ হয় বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার মানে লং স্টেপল, জুট। হ্যাকলিং মেশিন ব্যবহার করা হয় জুটের ক্ষেত্রে, জুট স্পিনিং। আর কম্বারের অবজেক্টিভগুলো আপনার কাছে রেজিস্ট্রেশন? হ্যাঁ। আচ্ছা, সোহাগ একটু কম্বিং এর অবজেক্টিভগুলো পড়ান তো। To remove predetermined level of short fibers from the group of cotton fibers. স্যার এগুলো ইয়ারনে বললাম স্যার, এবার ইয়ার নিয়ে করতেছি। To remove naps and impurities, to stage the fiber mold, to produce a combed sliver of definite weight per unit length 65 to 80 gram grains per unit. আচ্ছা, ডেফিনিট ওয়েট পার ইউনিট লেন্থ। আচ্ছা, এই যে 65 টু 80 এই গ্রেইন পার ইয়ার্ড, এটাকে যদি আমি বলি এখন হচ্ছে ইয়েতে নিয়ে আসতে হবে, কি বলেন? গ্রেইন পার ইয়ার্ডকে নিয়ে আসতে হবে হচ্ছে পাউন্ড পার ইয়ার্ড। এটা পারবেন? জি
জি কি করতে হবে বলো তো? এই ওয়ার্ল্ডে সব নিউ হয় হ্যাঁ মানে মানে গুগলে গিয়ে কনভার্টার দিয়ে এমনি কত দিয়ে ভাগ দিতে হবে? 7,000 হ্যাঁ 7,000 দিয়ে ভাগ দিতে হবে। 7,000 তাহলে এক পাউন্ড সমান 7,000 গ্রাম। এক পাউন্ড সমান 7,000 গ্রাম। এটাকে 7,000 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে সরাসরি ইংলিশ কাউন্টে চলে আসবে। আর আমি আসলে শুধু তাই না, 7,000 দিয়ে ভাগ দিতে হবে এবং 840 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সরাসরি ইংলিশ চলে আসবে। এখন এটা ওই যে গ্রেট পার ইয়ার আছে তো, এটা করলে এটা সরাসরি এনিতে চলে আসবে। এখন যেটা গ্রেট পার ইয়ার আছে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা যদি টেকনিক্যাল কোথাও এক্সাম ফেস করেন, গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো জায়গাতে এরকম কাউন্ট করা কনভার্সনের জিনিসগুলো খুবই কম। মার্চেন্ডাইজিং এ এটা আসবে না, কিন্তু আপনি তুলো উন্নয়ন বোর্ড বা ওই যে পাট গবেষণা ইনস্টিটিউট যেসব জায়গায় কাউন্ট নিয়ে কাজ করে, টেক্সটাইল নিয়ে কাজ করে, মার্চেন্ডাইজিং তো তৈরি কিন্তু খাওয়া ইন্ডাস্ট্রি দুই প্রকার, একটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে অ্যাপারেল ইন্ডাস্ট্রি বা আরএমজি ইন্ডাস্ট্রি। এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লাগবে এটা বলি কি লিখতে পারবো না কি সেটা ইংলিশ করুন এটা এনিতে ইংলিশ কাউন্টে ইংলিশ তো লিখতে পারবো না আপনি বলেন যে ইংলিশ কাউন্টে কি বের হবে? এই যে এটা যে বাইগুলো আছে লেন দিয়ে এটা বাই করতে হবে। হ্যাঁ এটাতে কি এখন কি লিখতে পার হবে না কাউন্টে কাউন্টে বলেন তো কাউন্টে বের হবে, ইংলিশ কাউন্টে পারবো না লিখতে পারবো। কাউন্টে বের হবে এবং কাউন্টটা তো লেন্থেরই মানে প্রকাশ, লেন্থকে আমরা কাউন্টে প্রকাশ করি। আসলে তো গণনা করা লেন্থের ইউনিটি হচ্ছে কাউন্ট। আচ্ছা কাউন্ট কাউন্ট কাকে বলা হয়? কাউন্ট দুই প্রকার, ডিরেক্ট সিস্টেম বা ডিরেক্ট কাউন্ট আর হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে ওজনটা ওজনে বের হয়, ঠিক আছে? যে একটা নির্দিষ্ট যে 1000 মিটারে ওটা কত গ্রাম, সেটাই হচ্ছে ডিরেক্ট কাউন্ট। এবং ডিরেক্ট কাউন্টের ভিতরে ওটা টেক্স, তো আপনার কি ওটা ওজনে বের হচ্ছে না? আপনি বলছেন কাউন্ট আর ওজন আলাদা বা কাউন্টার দৈর্ঘ্য আলাদা, বা আপনি এরকম তো বলতেছেন কিন্তু জিনিসটা আলাদা না। স্যার ওইটা হলো আমি সে 100 মিটার এটা বলে তাহলে কত পারবে? এটা হিসাব করেন, আর হচ্ছে হিসাব করেন 100 মিটার লেন্থের একটা ইয়ার্ডের ওয়েট কত, আর হচ্ছে 1 গ্রাম বা 100 গ্রাম ওয়েটের ইয়ার্ডের কত লেন্থ কত। হ্যাঁ এখন আপনি যখন ওজন ফিক্স করে দিবেন যে 100 গ্রাম, তারপরে এটার লেন্থ কত, তখন ওটা ইনডিরেক্ট সিস্টেমে ক্যালকুলেশন হচ্ছে, ইনডিরেক্ট কাউন্ট ক্যালকুলেশন, ইনডিরেক্ট কাউন্ট সিস্টেমে চলে যাচ্ছে জিনিসটা। আর যখন আপনি দৈর্ঘ্য ফিক্স দৈর্ঘ্য ফিক্স করে দিচ্ছেন আর ওজনটা মাপতে চাচ্ছেন, যে আমার দুইজনের দুইজনের দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট, একজনের ওজন 100 কেজি, একজনের ওজন 80 কেজি। আর এটা বলে দাও আপনার লেন্থের ইয়ার্ডের ফাইনেসটা কত হবে, কত সিকিউর হবে, কত দিয়ে হবে, এটার উপর নির্ভর করে যে আমি একজন ওই তো মানে আপনি ব্যাপারটা হচ্ছে ফাইন না কোর্স, এটা থেকে ওইদিকেও যেতে পারবেন, আবার এই এখানে 80 কাউন্ট আর হচ্ছে একটা দেয়া আছে 100 কাউন্ট আর একটা দেয়া আছে 80 কাউন্ট। এবার বলে দিলাম টেক্স, তখন আপনি বুঝতে পারবেন এখানে ফাইনাল কোনটা কোর্সার কোনটা। টেক্সের ক্ষেত্রে ফাইনাল কোনটা কোর্সার কোনটা বলেন? 80 আর 100 যদি আমি টেক্সে বলি, একটা 80 টেক্স, 80 টাকা ফাইনাল তো জীবন ফাইনাল 80 ফাইন এটা হলো টেক্স 80টা হচ্ছে ফাইন হবে, কারণ তখন এখানে বলতেছে 1000 মিটার ইয়ার্ডের এটার ওজন 80 গ্রাম, আর 1000 মিটার ইয়ার্ডের এটার ওজন 100 গ্রাম। তাহলে হ্যাঁ এটা ফাইনাল। আর এবার যদি আমি এনি বলি তাহলে কিন্তু এটা হয়ে যাবে কোর্সার। এটা ভালো। কিন্তু আনফরচুনেটলি এখন যা ডিসকাস করলে এগুলো সরাসরি হয়তো এক্সামে আসবে না, এগুলোর উপর হয়তো মার্ক দরকার নেই, এগুলো এই জিনিসই দরকার, প্র্যাকটিক্যাল জিনিস এটাই দরকার। আচ্ছা সোহেলের যে শার্টটা, এই শার্টটা কি প্রিন্ট করা হয়েছে, যে এগুলো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো দরকার। এটা তো অল ওভার প্রিন্ট, ডিজে অল ওভার প্রিন্ট, এটা অল ওভার প্রিন্ট ছাড়া অন্য কিভাবে করা যায়? অন্যভাবে অন্য কিভাবে
সেম ডিজাইন না অন্য কি বন্ধ করা যায়? কি কিভাবে করা যায় এটা তো স্যার এটা এটা আলামিনের ক্ষেত্রেও প্রযোজ্য এটা হচ্ছে এই যে যে ওটাকে কি বলে কেমো ওইটার নাম কি ওই যে মিলিটারি ড্রেস গুলোকে কেমো এরকম প্রিন্টিং মেশিন দেখছিলাম ফুল নেম আছে একটা কনভেয়ার বেল্ট ঘুরতেছে স্যার একটা কনভেয়ার বেল্ট ঘুরতেছে ওখানে কিছু লক আছে কি আছে ডিজিটাল প্রিন্ট প্রিন্টিং এর কথা বলতেছি না না কি আছে না একটা কনভেয়ার বেল্ট ঘুরতেছে কনভেয়ার বেল্ট সেখানে রোলার আছে অনেক অবশ্যই রোটারি রোটারি স্ক্রিন রোটারি স্ক্রিন ওইখানে এরকম সাত সাত ফুলের দাগ দেওয়া আছে সাবলিমেশন করা যায় হ্যাঁ এটার উপর সাবলিমেশন করা যায় সাবলিমেশন করা যায় কস্টিং বেশি কোন কস্টিং এর কোন ইয়েতে করা যায় কোন প্রসেসে হ্যাঁ কোন কস্টিং এর আর কোন প্রসেসে করা যায় ডিজিটাল বা সাবলিমেশন বাদ দেয় কারণ ডিজিটাল মেশিন অনেক দাম হ্যাঁ আর কি আরেকটা আছে যে আপনারা যে রোটারি স্ক্রিন প্রিন্টিং বললেন না রোটারি স্ক্রিন প্রিন্টিং তো চিনেন সবাই তাও যে একজন চিনে না বলতে লজ্জা পাচ্ছে এরকম যদি কেউ থেকে থাকেন সেও দেখে কাজ করতে রয়েছে আমাদের আর আমি চিনি স্যার এটা বলা তো রানা কিন্তু প্রকাশ পাইছে চলে যাবো আমরা সেই রোটারি এই যে স্যার এগুলো তো রোলার প্রিন্টিং না এটা রোলার প্রিন্ট এইটা রোটারি রোটারি রোলার প্রিন্টে একটা রোলারের উপরে ছাঁচ বসানো হয় আর সেটা রং বাইরে থেকে তুলে ম্যানুয়াল পদ্ধতি রোলারটা ম্যানুয়াল আর এটাকে রোটারি স্ক্রিন এটা মেশিনাইজ রোটারি হ্যাঁ এটা রোটারি স্ক্রিন প্রিন্টিং এই যে এখানে এক দুই তিন তেসের বিরুদ্ধে কালার যাচ্ছে একটা বস্তু ওই যে রোলার যে ঘুরতেছে না ওর সাথে ডিজাইন করা হ্যাঁ ওটা এটাই তো প্লাস্টিকের ইয়া উপরে ডিজাইন করা আছে এই যে আপনারা নরমাল যে ওটা সিস্টেম বলা হয় নরমাল যে স্ক্রিন প্রিন্টিং আপনাদের হ্যাঁ হয়, হ্যাঁ এটা ওই সেই স্ক্রিনই কিন্তু এটা হচ্ছে রোটারি রোটারের ভিতরে অটো স্যার অটো বলে অটো হ্যাঁ অটো আর এখানে প্রত্যেকটা স্ক্রিন যে দেখলেন অটো প্রিন্ট এই যে 1 2 এই যতগুলো স্ক্রিন আছে প্রত্যেকটা স্ক্রিন দিয়ে সেপারেট রং যাচ্ছে সেপারেট অবশ্যই সেপারেট একই হলে তো ডাবল হয়ে যাবে এটাও পরীক্ষায় আসবে না কিন্তু এগুলো দরকার জানা একসাথে অনেকগুলো স্যার একের ভিতর সব এবার আমি আরেকটা জিনিস বলি যে ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং হ্যাঁ ওইটা দিয়ে কি এই ডিজাইনটা করা যাবে না এইটাও করে অনেক অনেক সময় লাগে এটা তো একটা করতে গেলে এত বড় একটা স্ক্রিন ধরতে কষ্ট আছে এবং একটু বড় হলে হ্যান্ড স্ক্রিন করতে অনেক সমস্যা বাংলাদেশে হচ্ছে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে কি বাস না মানে বাংলাদেশের সবচেয়ে সস্তা কি বাস আসলে ইনডাইরেক্টলি রাইট আনসার সবচেয়ে সস্তা হচ্ছে মজুরি বা মানুষ লেবার তো তাদেরকে দিয়ে তো আপনি অভিজ্ঞ দক্ষ যাদেরকে পাবেন তাদেরকে দিয়ে আপনি এগুলো করাতে পারবেন তো এগুলো করায় করে যে প্রিন্টিং ওয়ার্কশপ যেগুলো আছে আপনারা বাস দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন দেখবেন ওই যে পুরাতন বিল্ডিং ভিতরে গার্মেন্টস ফ্যাক্টরি দেখা যাচ্ছে ওখানে দেখবেন পুরা এই লম্বা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লাইন টেবিল বানায় রাখছে সেই টেবিলের উপরে কাপড় বিছায় দিচ্ছে আর এই বড় বড় স্ক্রিন দিয়ে এগুলো 4 বছর ধরে স্ক্রিন বসা তারপর আবার স্ক্রিন হ্যাঁ চলতেছে বেশিরভাগ স্যার কাটিং দিয়ে রাখে এগুলো এই বাংলা ভাষা বিল্ডিং যারা কি সাবকন্ট্রাক্টর সাবকন্ট্রাক্টর এগুলো তো হ্যাঁ এগুলো সব সাবকন্ট্রাক্টর যে গার্মেন্টস গুলো আছে ওরা এগুলো দিয়ে ওই যে কাটিং এর টেবিল বানাই রেখেছে সময় অনেক লাগবে ঠিক আছে কিন্তু আপনার তো অন্য টাইমে কষ্ট না অন্য টাইম মানে আপনার এগুলো কখন করে এটা সুন্দর লাগে এগুলো তো অনেক গ্যাপ থাকে ওই স্ক্রিন বসে না এগুলো কখন করে এগুলো হচ্ছে যখন লাইন अवेलेबल আছে ফ্রি আছে মানে আবার আপনার টেবিল প্রিন্টিং এ অল্প কোয়ান্টিটি প্রিন্ট করা যায় রোটারিতে অল্প কোয়ান্টিটি প্রিন্ট করা কস্ট এফেক্টিভ হ্যাঁ না ওইটা তো পারপাসই আলাদা দুইটা আর এই যে এই এদের টেবিলে এটা কখন করে যখন অর্ডার থাকে যখন সিঙ্গেল কোয়ান্টিটি বা ওই যে টি-শার্ট প্রিন্টিং এর অর্ডার থাকে না এটা আসলে ও তো আর খালি বেতন দিবে না না স্যার হ্যান্ড স্ক্রিন কিন্তু টি-শার্ট টি-শার্ট কিন্তু হ্যান্ড স্ক্রিন হ্যাঁ অন্য টি-শার্ট ছোট ছোট প্রিন্টের জন্য টি-শার্ট আর বড় বড় প্রিন্টের জন্য এই মেশিন ইউজ করা হয় আচ্ছা এবার আমি যদি এটা একটু ইয়ে করি এটা একটু জাস্ট সেন্টেন্সটা ঘুরাই দিই কোশ্চেনে এটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ কম্বিং টু ইয়ার্ন কোয়ালিটি তো হাউ ডাজ কম্বিং
কন্ট্রিবিউট টু মেকিং আ বেটার ইয়ার্ন, অথবা আমি আরো পেছায় কিছু বললাম, সেক্ষেত্রে আনসার কি হবে? কম্বিং কিভাবে ইয়ার্ন কোয়ালিটি বাড়ায়? এই যে ইমপ্রুভ দ্য স্পিনিং ভ্যালু অফ ফাইবার। এই ফাইবারের ওখানে শুধু ফাইন এবং লং স্টেবল ফাইবারগুলোই থাকতেছে, ওই ফাইবারটার স্পিনিং ভ্যালু বাড়াচ্ছে, ওটা দিয়ে বেটার কোয়ালিটি ফ্যাব্রিক আপনারা বানাতে পারতেছেন। তখন রিডিউস ডেপথ এন্ড হেভিনেস অফ ইয়ার্ন, কমন রিডিউস থিক এন্ড থিকনেস, প্রোডিউস শর্ট ট্র্যাশ ফ্রি ক্লিয়ার ইয়ার্ন, বেটার টুইস্ট ডিস্ট্রিবিউশন। এই যে আপনি যখন লং স্টেবল মানে ওখানে জাস্ট লং ফাইবারগুলোই রাখতেছেন, তখন এখানে টুইস্ট ডিস্ট্রিবিউশন ভালো হবে, ইয়ার্নের স্ট্রেংথও মজবুত হবে। ইমপ্রুভ ইউনিফর্মিটি, স্মুথ এন্ড লাস্টার অফ ইয়ার্ন, ইমপ্রুভ এফিসিয়েন্সি ইন দ্য নেক্সট প্রসেস। পরবর্তী প্রসেসগুলোর জন্য এফিসিয়েন্সি বাড়ে বা ওখানে ওয়েস্টেজ হয় না, ওখানে হচ্ছে ইমপ্রুভ হয়, কি বলে আপনার প্রোডাক্ট, হ্যাঁ, এবং আপনি বেটার প্রোডাক্ট পান, বেটার কোয়ালিটি প্রোডাক্ট। তাহলে এবার একটা রাইটিং প্র্যাকটিস কি ক্লাস করবেন, কি ক্লাস করতে হবে? সবাই খাতার কলম বের করেন, যারা খাতা নাই পেজ ধার না ফ্রেন্ড এখানে সবচেয়ে বড় খাতা হচ্ছে সাইজ খেলাতে অনেকটা পেজ ডাক্তারি পেজ 3 পেজ কাট এসব কথা ফ্রি পাওয়া এটা কি নাম লাগে তো বল কি এই পেনটা দিতে হবে। শোকত লেভেলে আছে সব এই কিসের সব হয়ে বলো একটু যে আমাদের পাইলি না ভালো তো আইসে ওইটাই তো সময় কাটি দিয়ে সাইজ আমাদের সমস্যা তো সাইজ আইসি সত্তর শব্দের ভিতর আপনি এর সাথে একমত না দ্বিমত? আচ্ছা, একটা এক্সপ্লেন করে দিই। একটা কাপড়ের উপর, এটা একটা নিট ফ্যাব্রিক ধরতে পারেন বা ওভেন ফ্যাব্রিক ধরতে পারেন আপনার আনসার করার সুবিধার্থে, নিট অথবা ওভেন ফ্যাব্রিক। অবশ্যই যায় হ্যাঁ, এটার উপর প্রিন্টিং পারফরম্যান্স, এই ইয়ার্ন কিভাবে তৈরি করা হয়েছে তার উপর ডিপেন্ড করে না, যে এটা কি কার্ডেড ইয়ার্নের ফ্যাব্রিক না কম ইয়ার্নের ফ্যাব্রিক, তার উপর প্রিন্টিং পারফরম্যান্স ডিপেন্ড করে না। এটার সাথে আপনি একমত নাকি একমত না, আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, আমি জাস্ট দেখবো যে কার যুক্তিটা একমত না। আচ্ছা, একমত না হলে এটা 70 শব্দের ভিতর স্টেট করেন। এই কামটা আছে মানে কোন যুক্তিতে আপনার এটা মনে হচ্ছে যে আমি একমত অথবা আমি একমত? বাংলায় বলি স্যার লিখতে হবে, এটা ক্লাস হবে, লেখেন, আমি তারপরে আপনাদের রাইটিং প্র্যাকটিসও হবে। সাইজ সাইজ করে আছে ওকে এ পারে তো সাইজ করে সব পারে এই করে ফেস নিয়ে কালকে প্যাডে তো লিখতে পারবেন না সত্য। চালু আছে দিদি আরেকবার বলবো? আচ্ছা, যে কোনো ফ্যাব্রিক নিট অথবা ওভেন, মানে আপনার আনসারের সুবিধাতে কি মোবাইল নেওয়ার জন্য? আরে পরে নিয়ে আমি চলে যেতে বিল্ডিং, তো তাহলে ইয়াসিনকে দিয়ে দেখতো, ইয়াসিন আমরা এদিকে চলে যাই।
প্রিন্টিং পারফরম্যান্স ওদের অভাব নেই। এই প্রিন্টিং পারফরম্যান্সটা এটা হচ্ছে মানে আপনার কাপড়ের ভিতর ইয়ার্ন আছে নাকি নাই? অবশ্যই। এবার এই ইয়ার্নটা কার্ডেড ইয়ার্নও তো হতে পারে, কম ইয়ার্নও হতে পারে না? তো এটা কার্ডেড ইয়ার্ন না কম ইয়ার্ন, তার উপর আমি যে প্রিন্ট করতেছি, যেহেতু প্রিন্টিং এর ভিডিও দেখালাম, তো এটা ডিপেন্ড করে না যে আমার প্রিন্টের পারফরম্যান্স সুতা কেমন তার উপর ডিপেন্ড করে না, কারণ আপনি একমত না দ্বিমত। এটা হচ্ছে একমত হলে ওইটাও লেখেন 70 ওয়ার্ডের ভিতর, এটার সাথে দ্বিমত হলে সেটাও আপনি 70 ওয়ার্ডের ভিতর লেখেন। বুঝছেন নাকি বুঝেন না? আপনারা মানে আপনাদের উপর আমার অনেক আত্মবিশ্বাস আছে, আপনাদের উপর আমার অনেক আত্মবিশ্বাস আছে, এই জন্য একটু জটিল করে ফেলছি জিনিসটা, একটু জটিল করে দিয়েছি। ইয়ার্ন তো সবে যখন আপনার ইয়ার আপনি ওটা তো এটা বলা দেখেন, হয় না আমি এটা বলবো এই যে এটা কার্ডিং আর কম্বিং, মানে ইয়ার্ন তো দুই প্রকার, আমিও বলছি ইয়ার্ন এক না। স্যার কালকে আমাদের বাংলায় লিখলে লিখতে পারেন, মানে আগে আমি চাচ্ছি আপনারা চিন্তা করেন জিনিসগুলো। আগে বাংলা এটা এগুলো হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? এটা আপনাদের নিজেদের প্র্যাকটিস হচ্ছে ইংলিশে লেখা, যে করবেন। আপনাদের সবারই ক্যারিয়ার আছে, সবারই নিজের ক্যারিয়ারের প্রমোশনের ব্যাপার স্যাপার আছে, তো নিজেকে স্কিল ডেভেলপ করতে হবে, এটার অংশ হিসেবে এটা আছে। এবং আপনারা প্রফেশনালস, আপনাদের কাছ থেকে আমি শিখব। ধরেন আমি জানি না, আমি শিখবো আপনাদের কাছ থেকে। নরমাল পার্থক্য না, যে গেঞ্জির উপর বা যেই কাপড়ের উপর প্রিন্ট হয়েছে সেই কাপড়ের পার্থক্য। কল্পনা করেন যে একটা কার্ডেড ইয়ার্ন দিয়ে একটা কাপড় তৈরি হয়েছে, সেই কাপড়ে প্রিন্ট হয়েছে। আবার কল্পনা করেন একটা কম ইয়ার্ন দিয়ে কাপড় তৈরি হয়েছে, সেই কাপড়ে প্রিন্ট হয়েছে। ওই দুটো, হ্যাঁ, এটা কল্পনা করে এবার এটা দেখেন। আমি হচ্ছে 5টা 13তে দেখব, ট্রাই করেন সবাই, এবং আমি বলবো বাংলায় যেটা ভাবতেছেন সেটা ইংলিশে লেখার ট্রাই করেন। তারপরে আমি আবার আমার মুখে শুনবো, যদি আপনি ঠিকভাবে লিখতে না পারেন আমি আবার শুনবো। নতুন জিনিস সবাইকে ট্রাই করতে হবে প্রথম, নতুন জিনিস দেখলে ভয় পাওয়া যাবে না। তাহলে তোর ভাগ্যে বিয়ে হবে। ও না না বিয়ে হতে আচ্ছা, ব্যাচ তো চলে গেছে, এখন মোটামুটি চলেই গেছে। এখন 11 ব্যাচ হচ্ছে মানে বেস্ট, এরকম প্রফেশনাল এক্সপার্টিজ সহ সব দিক থেকে। তারপর 12 ব্যাচ। এই ক্লাস করতে করেন, খাতা কলম যদি এনে থাকেন ওটা বের করে করেন। কোনো কোশ্চেনটা ক্লাস করেন যদি এটা বুঝতে প্রবলেম হয়।
শেষ? শেষ হয়েছে? লেখেন নাই? তেরো বেজে গেছে? আচ্ছা, 13 ভিতর শেষ করতে পারছেন কে? ভালো মতো লেসন কে? আচ্ছা, তো আপনারা যে তিনজনের দেখলাম, সিরাজকে লিখছে না? যে তিনজনের দেখলাম, তিনজন একই অপিনিয়নে দিচ্ছেন যে হ্যাঁ এটা মানে আমি বিপরীত লিখছি, তো আমার মানে আপনারা এগ্রি করেন না, এবং কেন এগ্রি করেন না ওটা এক্সপ্লেন করছেন। এবার বাংলায় কে কে বলতে চাচ্ছিলেন বলেন। হ্যাঁ বলেন। প্রিন্টেড মানে প্রিন্টিং পারপাস সম্প্রদায় নিশ্চিত করতে মানে ভালো কোয়ালিটি প্রিন্ট নিয়ে আসার জন্য অবশ্যই ভালো ফেব্রিক লাগে। আর ভালো ফেব্রিক তাকে বলা হয় যে ফেব্রিকটি স্মুথ এবং হ্যান্ড ফিল সফটনেস থাকে, তাকে ভালো ফেব্রিক বলা হয়। আর আনএক্সপেক্টেড ফেব্রিক যেগুলো যেমন আপনার ন্যাপস থাকে, তারপরে হেরিং থাকে বা কন্টা থাকে, এগুলো থাকলে প্রিন্টিং করার সময় প্রিন্টিংয়ে যে ডাইস বা কেমিক্যাল ইউজ করা হয় ওই হেরিংস বা আনকাট চেন বা যেগুলো থাকে যেটাই থাকুক না কেন আনএক্সপেক্টেড কারণ থাকে বা আনচেক বলা হয়, যেটা ন্যাপস বলা হয়, হেরিং বলা হয়, ওগুলোর উপরে কালারটা সম্পূর্ণভাবে মানে ডাইস হতে পারবে, মানে ভালোভাবে মিক্স হতে পারবে। যার কারণে ওই মানে যে ইয়ান্ডার মনে করেন যে রিক্টার ন্যাপস থাকে সেই ইয়ান্ডে ভালোভাবে কেমিক্যাল ঢোকে না, না ঢোকার কারণে ওখানে কালারটা আসে না। কালার না আসলে তো প্রিন্টিং পারফরম্যান্স ভালো হবে। এই কারণে মানে ভালো ইয়ান যদি ভালো হয় ফেব্রিক ভালো হবে, ফেব্রিক ভালো হবে প্রিন্ট ভালো হবে। তো এই সোহেল রানা যা যা বললো এটার সাথে নতুন ওয়ার্ড কেউ কি অ্যাড করবেন? আরো দুইজন বলতে চাইছিলেন বাংলায়। ও সবকিছু মোটামুটি করে কভার করে ফেলছে। স্যার অনেক সময় যারা এই যে কার্ড এবং পপলেট এর মধ্যে অনেক ইয়ে তো হয়, গ্রেন যে আছে গ্রেন ওর পার্থক্য। কার্ডের নিয়ে যে গ্রেন দেখো কার্ডের প্রসেসে কিন্তু কপিং এর প্রসেস করলে গ্রেন ভিন্ন হবে, গ্রেড ভিন্ন হবে। গ্রেড ভিন্ন হলে পরে সরি হ্যান্ড যে আছে হ্যান্ড ভিন্ন হবে। আচ্ছা
হ্যাং তো ভিন্ন হচ্ছে, কিন্তু আপনি তো কাউন্ট, এই যে কাউন্টের সুতা, আমি যে কাউন্ট দেখালাম, মানে আপনার ফ্যাব্রিক যখন ক্যালকুলেশন হবে, ধরেন হুডি বানাবেন, হুডিটা হচ্ছে 330 জিএসএম এর, তো 330 জিএসএম এর জন্য হুডির জন্য আপনার হুডি কি নিট ফ্যাব্রিক, এবং ওটা কি, ওটা হচ্ছে ফ্লিস ফ্যাব্রিক। ফ্লিসটা সিঙ্গেল জার্সির একটা ডেরিভেটিভ, এটার সাথে দ্বিমত আছে কেউ? সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের ডেরিভেটিভ হচ্ছে ফ্লিস ফ্যাব্রিক, এটা ডাবল জার্সি না। ওকে, এবং হ্যাঁ, আর ওটার আপনার রিপ এরিয়ার জন্য যে স্লিভ রিপ অথবা হচ্ছে বটম রিপ, এগুলোর জন্য আপনার আলাদা হচ্ছে রিপ ফ্যাব্রিক দিচ্ছে। তার মানে এই কার্ডটা সাধারণত ওমেন কাপড়ে বেশি জার্সি ফ্যাব্রিক, সিঙ্গেল জার্সি আছে, ডাবল জার্সি কি হিসাব মানে কোনটা কি বডিটা কিভাবে বুঝবেন? হ্যাঁ, এই জিনিসটা আমার মাথায় একটু সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সি বেসিক পার্থক্য হচ্ছে সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সির ক্ষেত্রে সিঙ্গেল জার্সি টেকনিক্যাল ফেস এবং ডাবল জার্সি টেকনিক্যাল, মানে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে ফেস আর ব্যাক ডিফারেন্ট হয়, একদম পুরোপুরি ডিফারেন্ট স্ট্রাকচারটা। ইনসাইড হলো স্মুথ আর মানে একটাতে হচ্ছে লুপের হেড দেখা যায় আর একটাতে লুপের টেইল দেখা যায়। ওটা আরো যদি আরো সহজে মানে একটু অদ্ভুত লাগতে পারে, আমার ফ্রেন্ডরা অনেক টিস করতো, আমি বললাম যে দিক থেকে ইউ দেখা যায়, মানে এটা হচ্ছে যে লুপ ফর্ম হচ্ছে, ভিতর দিয়ে আরেকটা লুপ যাচ্ছে, বুঝছেন? এই যে ভিতর দিয়ে আরেকটা লুপ যাচ্ছে, আমি তো ঠিকভাবে ড্র করতে পারতেছি না, এটাকে টেইল বলে, আর এই যে এইগুলো একটাকে হেড বলে। যেখানে আপনি ইউ স্ট্রাকচার দেখতে পারবেন সেটা হচ্ছে টেকনিক্যাল ফেস, আর যে সাইডে আপনার এই যে এরকম ফ্যাব্রিক মানে আলাদা আলাদা বের হয়ে যাচ্ছে এরকম স্ট্রাকচার দেখবেন কাউন্টিং গ্লাস দিয়ে, ওটা টেকনিক্যাল ব্যাক সিঙ্গেল জার্সির ক্ষেত্রে। আর ডাবল জার্সি যে রিপ ফ্যাব্রিক কিন্তু সেম স্ট্রাকচার ফলো করে, দুই সাইডেই সেম স্ট্রাকচার। আর যেটা হচ্ছে ইন্টারলক, সেই ইন্টারলক আবার দুই সাইডই দেখে এমন মনে হয় যে রিপ ফ্যাব্রিকের উপর দিয়ে যে টেকনিক্যাল ফেস টেকনিক্যাল ব্যাক একটা চলে গেছে, কেমন যেন এরকম চলে গেছে কাছে দুই সাইডে একই রকম দেখতে মনে হয়। যেমন আপনি যেটা পরে আছেন বডি, আপনার বডিটা পুরোটা হচ্ছে ফ্লিস ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়েছে, আপনার ভেতরে কি ব্রাশিং করা আছে না? এবার ফ্লিস ব্রাশ আছে নাকি না? এবার ব্রাশ না থাকার একটা ব্যাপার আছে। এই ফ্লিস ফ্যাব্রিক আবার দুই প্রকার, একটা হচ্ছে লুপ ব্যাক ফ্লিস, একটা হচ্ছে ব্রাশ ব্যাক ফ্লিস, বিবিএফ এলবিএফ। ইয়ারের ভিতরে সেই ওয়েট প্রসেসিং ফ্যাব্রিক সব পড়াই ফেলতেছি। তো লুপ ব্যাক ফ্লিস আর ব্রাশ ব্যাক ফ্লিস, লুপ ব্যাক ফ্লিসে আপনার যেটা ভেতরের অংশ টেকনিক্যাল ব্যাক, ওইটা দেখবেন মাছের আঁশের মতো, মাছের আঁশের মতো স্ট্রাকচার চলে গেছে। আর যেটা ব্রাশ ব্যাক ফ্লিস, এটা তো পুরোটাই ব্রাশ। আমি একটু অন্য এতে দেখছি, অন্য অ্যাসপেক্টে। আচ্ছা, আপনি অন্য অ্যাসপেক্টে। আচ্ছা, আমি ইয়ারের পরে এখন doesn't it hurt? এডিলেন আছে আপনি একমত আছেন যে doesn't hurt? কার্ডিয়ানে তো শর্ট ফাইবার থাকবে, শর্ট ফাইবার থাকলে পরে লেপস আর হেরিনেস হবে, লেপস আর হেরিনেস হলে তাহলে এই প্রসেসটা ঠিক আছে। এই জায়গায় কিন্তু কেমিক্যাল ফিক্স করে দিবে, পিগমেন্ট প্রিন্ট অথবা আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ প্রিন্ট আর পিগমেন্ট প্রিন্ট, এটা কিন্তু কটন বা সিনথেটিকে ভ্যারি করবে। পিগমেন্ট প্রিন্ট হবে, সিনথেটিকে তো পিগমেন্ট প্রিন্টিং হবে, রিঅ্যাক্টিভ হবে, ডিসপার্স হবে। এটা ঠিক আছে, তবে আমি মূলত হচ্ছে ওই যে শর্ট ফাইবার বলে ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা এটা তো সিঙ্গেল জার্সি। হ্যাঁ সিঙ্গেল জার্সি ফেব্রিকের সিঙ্গেল জার্সি হলে তাহলে আপনার হেড আর টেল হ্যাঁ এক সাইডে যে আপনি লুপের হেড দিতে পারবেন দুই সাইডে আপনি লুপের প্যাক দিতে পারবেন কাউন্টিং গ্লাস আছে কার বাসায় হ্যাঁ কাউন্টিং গ্লাস দিয়ে নিজের ঘরের ফ্যাব্রিকগুলো র্যান্ডমলি একটু চেক করে দেখেন আপনি শেপটা কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এর মধ্যে কি এই সিঙ্গেল জার্সি ফেব্রিকটা টান করে দেখলে তো অনেকটাই ফেব্রিক্সের স্ট্রাকচারটা হ্যাঁ বোঝা তাও দেখা যায় বোঝা যায় টান যদি করা আর আপনি যদি লুপ একটা ফ্যাব্রিকের উপরে ইয়ে করেন ফ্যাব্রিক একটা স্যাম্পল কাটছেন কেটে উপর দিয়ে আপনি লুপ খোলার সময় বোঝা যাবে যে ওটার লুপ ফরমেশন কিভাবে হয়েছে ওটা দিয়ে বোঝা যায় এটা কি সিঙ্গেল জার্সি না ডাবল জার্সি আবার সিঙ্গেল জার্সির ভিতরে এটা কি লাকোস্ট নাকি পিকে পিকের ভিতরে এটা কি সিঙ্গেল পিকে না ডাবল পিকে সিঙ্গেল লাকোস্ট না ডাবল লাকোস্ট ভিতরে স্ট্রাকচার আছে আচ্ছা যারা স্যার এই সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সির মধ্যে কি পুরোত্তর কোনো পার্থক্য হয় জি অবশ্যই ডাবল জার্সিতে দুইটা নিডল একসাথে নিটিং করতেছে টু সেটস অফ ইয়ার্ন একসাথে নিটিং করতেছে ডাবল জার্সিতে আর সিঙ্গেল জার্সিতে ওয়ান সেট অফ ইয়ার্ন নিটিংটা করতেছে সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সি সুতার কারণ কি সেমই থাকে নাকি ডাবল জার্সি এটা আপনার উপর একই কারণ। আপনি কি দিয়ে এটা দাম সেম কাউন্ট দিয়ে ভাঙতে বায়ার যে রকমের ইয়ে করে স্যার বায়ার যে রকমের আর আমি হুডি নিয়ে যে কথাটা বলতেছিলাম ধরেন একটা হুডিতে মানে আমি এই কোশ্চেনের আনসার কিভাবে করতাম প্রথমে থিওরিটিক্যাল বর্ণনা যেটা দিলেন ওটা দিতাম তারপরে আমি আমার নিজের লাইফের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল শেয়ার করতাম কি শেয়ার করতাম আমি নিজে হচ্ছে হুডি বানাইছিলাম ওই যে অর্ডারের হুডি তো সেই হুডির ফ্যাব্রিকে 2 দিন পরেই নেক্সট উঠে পিছনের প্রিন্টিং উঠে গেছিল আস্তে আস্তে মানে গুটি উঠে তাহলে গুটি উঠছে কি জন্য কারণ ওখানে শর্ট ফাইবার ছিল হ্যাঁ শর্ট ফাইবার ছিল ওখানে হচ্ছে কার্ডেড ইয়ার্ন ব্যবহার করা ফ্যাব্রিক পাইছিলাম এবং ওখানে আমার হচ্ছে ভার্সিটির নামের ভিতর থেকে আস্তে আস্তে অক্ষর থেকে ইয়ে কালি উঠে যাচ্ছে হ্যাঁ তো তাহলে কি অবশ্যই প্রিন্টিং পারফরম্যান্স আমার ইয়ার্নের কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে তো এটাই আর কি। তো এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি একটু ভিতরে দিয়ে দেন আপনার স্টেটমেন্টটা আরো স্ট্রং হয়ে যাবে এই আর কি আর আজকে তাহলে এতটুকু থাক নেক্সট দিন আমরা মেকানিজম করব এটা আর তারপরে একটা ক্লাস টেস্টের ডেট দিয়ে দিব জি স্যার ইন্টার